হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো ধুরন্ধর 2 এর ট্রেলার বেরোনোর পর থেকে আমি ধুরন্ধরকে কেন্দ্র করে অনেকগুলো ভিডিও বানিয়েছি। তো সেটার আমি একটা সেপারেট প্লে লিস্টও বানিয়ে দিয়েছি, ধুরন্ধর ইউনিভার্স বলে, যেখানে ধুরন্ধর 1 যখন রিলিজ করেছিল তার ট্রেলার রিভিউ থেকে শুরু করে, তার ট্রেলার ব্রেকডাউন থেকে শুরু করে, পরবর্তীকালে ট্রেলার মানে পার্ট 2 এর যখন ট্রেলার এসছে এবং তার পরবর্তীতে তার ব্রেকডাউন। একটা ভিডিওতে আমরা কথা বলেছিলাম হচ্ছে দাউদকে যে অজিত দোভাল মারবার চেষ্টা করেছিল উইথ দ্য হেল্প অফ ছোটা রাজন, সেই ঘটনাটা নিয়ে, রেহমান ডাকেত এবং দাউদের মধ্যে কী ঝামেলা ছিল সেটা নিয়ে। তারপরে একটা ভিডিওর মধ্যে আমরা ডেডিকেটেডলি ট্রেলার ব্রেকডাউনটা করেছিলাম ইলিয়াস কাশ্মীরি, যেটা অর্জুন রামপালের ক্যারেক্টারটা, যেটার উপর বেসড আর কি, মেজর ইকবাল। তো সেই জিনিসপত্রগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। রিসেন্টলি সব থেকে লাস্ট যে ভিডিওটা বানিয়েছিলাম সেখানে হচ্ছে যে খালিস্তান মুভমেন্টটা পুরো, সেটার ব্যাপারে আলোচনা করেছি। ওই ভিডিওগুলো কিন্তু আপনারা চেক আউট করে দেখতে পারেন। আমি একটা সেপারেট প্লে লিস্ট বানিয়েছি। এরকম লাস্ট আমি করেছিলাম কালকি ছবিটার ক্ষেত্রে, যেখানে মহাভারতা ডায়েরিজ বলে আমি একটা আলাদা সেপারেট প্লে লিস্ট বানিয়েছিলাম, যেখানে মহাভারতের বিভিন্ন ক্যারেক্টার্স নিয়ে, অনেক ব্যাক স্টোরি নিয়ে কথা বলেছিলাম। তো সেই ক্ষেত্রে একটা করেছিলাম। আর এই ধুরন্ধরের ক্ষেত্রে যেহেতু মাল্টিপল জিনিসপত্র টাচ করা যাচ্ছে, ছবিটা যেহেতু খুবই রিসার্চ হেভি একটা ছবি, তো সেই জন্য বিভিন্ন ভিডিও আমি বানাচ্ছি। তো এই ভিডিওগুলো আপনারা চেক আউট না করে থাকলে, মাল্টিপল ভিডিওস রয়েছে, আপনারা গিয়ে কিন্তু অবশ্যই এই প্লে লিস্টটা ভিজিট করে চেক আউট করুন। আমি লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেবো। এবার আমরা আজকের টপিকে চলে আসবো। আজকে আমরা কথা বলবো হচ্ছে অজয় সান্যালকে নিয়ে, যে চরিত্রটা প্লে করছে আর মাধবন, এবং এই ক্যারেক্টারটা বেসড হচ্ছে অজিত দোভালের ওপর। আপনারা নিশ্চয়ই মেকআপ লুক দেখে বুঝে গেছেন। এবং উড়ি ছবিতেও অজিত দোভালের একটা মানে থেকে ইন্সপায়ার্ড একটা চরিত্র ছিল, যেটা পরেশ রাওয়াল প্লে করেছিল। তো আদিত্যধারের দুটো ছবির মধ্যেই আর কি মানে এরকম ক্যারেক্টার্স রয়েছে যেগুলো অজিত দোভালের থেকে ইন্সপায়ার। তো সেই জন্য আমরা অজিত দোভালের ব্যাপারে কথা বলবো, যে হচ্ছে দ্য রিয়েল ধুরন্ধর অফ ইন্ডিয়া, বা তাকে জেমস বন্ডও বলা হয়, ইন্ডিয়ান জেমস বন্ড। বাট আমার মনে হয় ধুরন্ধর আসার পরবর্তীতে তাকে ধুরন্ধর বলে মানে অ্যাকনলেজ করাটা বেটার আর কি। তো এনার ব্যাপারে আর কি কথা বলবো, এনার কী কী মিশন, এনার পুরো লাইফ নিয়ে। খুবই ইন্টারেস্টিং একটা লাইফ। অনেক ঘটনা হয়তো আপনারা শুনেছেন, আবার অনেকগুলো ব্যাপারে হয়তো আপনারা জানেন না। তো সেগুলো নিয়ে আমরা মূলত এই ভিডিওর মধ্যে কথা বলবো। তো লেটস স্টার্ট। অজিত দোভালের ফাদার নিজে আর্মিতে ছিলেন, তার পরবর্তীতে অজিত দোভাল নিজে আইপিএস কমপ্লিট করেন এবং উনি পুলিশ হিসাবে জয়েন করেন। ওনার প্রথম পোস্টিং হয়েছিল কেরালাতে। তো ওখানে থালাসেরি বলে একটা জায়গা আছে, সেখানে একটা দাঙ্গা হচ্ছিল সেই সময়। দুটো রিলিজিয়াস কমিউনিটির মধ্যে ঝামেলা হয়ে গেছিলো, একটা পজেশন আসছিল, সেখানে একজন কেউ চটি ফেলে দিয়েছিল, মানে চটি ছুঁড়ে মেরেছিল, এবং সেখান থেকে একটা দাঙ্গা শুরু হয়ে গেছিলো এবং খুব ঝামেলা হচ্ছিল। তো সেটাকে কিছুদিন ট্যাকেল করতে পারছিল না। তো সেই সময় কেরালার যিনি সিএম, তিনি আর কি বলেন যেটাকে হ্যান্ডেল কে করতে পারবে, তখন অজিত দোভালকে নিয়ে আসা হয়। তিনি নতুন মানে জাস্ট পোস্টেড ছিলেন। তো উনি আসেন, উনি কী করেন যে ডিসগাইজে ওই জায়গাটার মধ্যে ঢুকে যান, এবং প্রথমেই উনি পুলিশ নাবি, জেনারেলি কী হয়, দাঙ্গা কন্ট্রোল করবার জন্য পুলিশ নাবি দেওয়া হয়, লাঠি চার্জ করা হয়, বাট সেটা তিনি করেননি। তিনি ওখানে যান ডিসগাইজে এবং আইডেন্টিফাই করে দেখেন যে র্যান্ডাম মবকে আমি অ্যারেস্ট না করে আমি যেটা করবো যে তাদের পিছনে কে কে মাথারা রয়েছে, কারা তাদেরকে ইগনাইট করছে, তো তাদেরকে আইডেন্টিফাই করেন এবং সেই জায়গা, সেই লোকেশনসগুলোতে, সেই স্পটে তিনি পুলিশ ডেপ্লয় করে দেন। এটা প্রথম করেন। তারপরে তিনি কি করেন যে এই যে দুটো রিলিজিয়াস কমিউনিটির মধ্যে ঝামেলা হচ্ছে, তাদের লিডারদের সাথে বসে কথা বলেন, তাদেরকে বোঝান যে আপনারা এদেরকে কনভিন্স করুন, আপনারা ঝামেলাটা মিটিয়ে দিন। তো তারা বলে যে দেখুন, এই দাঙ্গার কারণে যেটা হয়েছে যে প্রচুর লোকের জিনিসপত্র লুটপাট হয়ে গেছে। ধরুন কেউ ব্যবসা করে, তার দোকান থেকে জিনিসপত্র লুটপাট হয়ে গেছে, তো এই জন্য মানুষ ক্ষেপে আছে। অজিত দোভাল তাদেরকে ইনশোর করেন যে আপনাদের জিনিসপত্র আপনারা ফেরত পেয়ে যাবেন। এবার উনি যেটা করেন যে উনি যারা যারা এইসব লুটপাট করে নিয়ে গেছিল, দেখবেন দাঙ্গার ইত্যাদি হলে না লোকে অনেকে মানে জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। দেখবেন কখনো কোনো ভিডিও ভাইরাল হয়, আপনারা নিশ্চয়ই দেখেছেন, ইলেকট্রনিকের দোকান, টিভি ফিভি মোবাইল যা পাচ্ছে তুলে নিচ্ছে। তো সেম জিনিসটা হয়েছিল। তো সেগুলো যেখানে স্টোর ছিল সেখান থেকে উনি রেস্কিউ করেন এবং যার জিনিস যেখান থেকে নেওয়া হয়েছে সেগুলো উনি ফেরত দিয়ে দেন। তো সেখান থেকে, এবং যেই এটা একবার হয়ে যায় তখন আর কি দুই রিলিজিয়াস গ্রুপেরই যারা লিডার্স রয়েছে তারা পরিষ্কার বলে দেয় যে মানে আপনারা থামিয়ে দিন পুরো ব্যাপারটা। তো পুরো জিনিসটা খুব পিসফুলি সলভ হয়ে যায়। তো বেশি ফোর্সও অ্যাপ্লাই করতে হয় না, জাস্ট বুদ্ধি লাগিয়ে, ইন্টেলিজেন্স লাগিয়ে উনি পুরো জিনিসটাকে সলভ করে দেন। তো এখান থেকে ওনার খুব নাম হয়ে যায় এবং চারিদিকের ডিপার্টমেন্টে ওনার নাম ছড়িয়ে পড়ে। ইন্দিরা গান্ধীর নজরে চলে আসেন উনি, এবং ইন্দিরা গান্ধী ওনাকে ওখান থেকে মানে পোস্টিং চেঞ্জ করে ওনাকে দিল্লিতে নিয়ে আসে, এবং উনি তারপরে আইবি জয়েন করেন, ইন্টেলিজেন্স ব্যুরো, সেটা উনি জয়েন করেন। আর ওনার ফেরার পরবর্তীতেই 70s যেটা হচ্ছিল, তখন মিজোরাম আলাদা স্টেট ছিল না, তখন নর্থ ইস্টে ওটা আসামেরই পার্ট ছিল, এবং সেখানে একটা জিনিস চালু হয়েছিল, ওখানে মানুষ খুব ক্ষেপে গেছিলো, মানে মিজোরামের যারা মানুষ তারা, বিকজ আসামিজ ল্যাঙ্গুয়েজ যদি আপনি না জানেন অহমিয়া, তাহলে আপনাকে চাকরি দেওয়া হবে না, গভর্নমেন্ট চাকরি দেওয়া হবে না। তো এটা নিয়ে মানুষ ক্ষেপেছিল, এবং সেই সময় কী হয়, আসাম রাইফেলসের
কিছু সোলজার্সদেরকে তাদেরকে অবধি মানে বার করে দেওয়া হয়, ডিসমিস করে দেওয়া হয়। একজন লিডার ছিল যারা মিজোরামের লোকেদেরকে রিপ্রেজেন্ট করছিল, তার নাম ছিল লাল ডিঙা বলে। সে এবার কি করে, তার একটা পার্টি ছিল মিজোরাম ন্যাশনাল ফ্রন্ট বলে, সে এই আর্মিদের সাথে জয়েন করে এদের সাপোর্ট পেয়ে, লোকাল লোকের সাপোর্ট পেয়ে এবার এরা বলে যে আমরা ইন্ডিয়ার থেকে আলাদা হয়ে যেতে চাই, আমরা একটা দেশ চাই আর কি, স্টেট নয় মানে একটা দেশ চাই আর কি। এই ধরনের দাবি তারা করে, নিজেদের ফ্ল্যাগ তুলে নেয়, বিএসএফ এর ওপর হামলা করে দেয়। তো যা এরকম একটা টেনশনের সিচুয়েশন মিজোরামে সেই সময় চলছিল। তো অজিত দোভাল এটার ব্যাপারে জানতে পারেন এবং উনি নিজে পিএম অফিসকে রিকোয়েস্ট করেন যে আমাকে ওখানে পাঠানো হোক। উনি যান এবং উনি ওখানে গিয়ে কী করেন, উনি জানতে পারেন যে এই লোকটা লাল ডিঙার, এর মেন পাওয়ার হচ্ছে ওই আর্মি অফিসারগুলো, মানে 7 জন কমান্ডো অফিসার আছে, তারা হচ্ছে ওর মেন পাওয়ার, তারাই ওকে ওই আর্মড সাপোর্টটা দিতে পারছে। তো ও তাদের সাথে বন্ধুত্ব করতে শুরু করে, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে, পাহাড়ে পাহাড়ে ঘুরে, তাদের সব বেস ক্যাম্প যেখানে ছিল তাদের সাথে মদ খেতে শুরু করে, গল্প করতে শুরু করে, ইভেন তাদেরকে নিজের বাড়িতে ডাকায়, সেখানে ওর ওয়াইফ রান্না করে দেয়, খাওয়ায় দাওয়ায়, তাদের সাথে বন্ধুত্ব করে নেয়। দিয়ে এবার তাদেরকে বোঝাতে শুরু করে যে দেখো, যদি কালকে ইন্ডিয়া অ্যাটাক করে দেয় তোমরা কিছুই পাবে না, কিছুই করতে পারবে না, তার থেকে বরং ইন্ডিয়ার দিকে হয়ে যাও, ঠিক আছে, তোমরা আলাদা স্টেট পেয়ে যাবে, এই পেয়ে যাবে, এইসব বলে ওদেরকে বোঝায়, কনভিন্স করে নেয়। 7 জনের মধ্যে 6 জন কমান্ডোকে নিজের দিকে নিয়ে নেয়। তো তখন লাল ডিঙা উইক হয়ে পড়ে এবং ফাইনালি ওকে ইন্ডিয়ার সাথে আর কি পিস অ্যাকর্ড সাইন করতে হয়, সব কিছু ঝামেলা মিটে যায়, ওটা একটা আলাদা স্টেট হয়ে যায় মিজোরাম, এবং সিএম হয় লাল ডিঙা। তো লাল ডিঙা নিজে বলেছিলেন যে যদি অজিত দোভাল আর কি আমার কমান্ডোদেরকে মানে নিজের সাথে না নিয়ে নিত, তাহলে আমি হয়তো এটা সাইন করতাম না। তো এইভাবে তিনি ওই নর্থ ইস্টের প্রবলেমটাকে সেই সময় সলভ করেন। ঠিক পরে পরেই যেটা হয় যে সিকিম সেই সময় প্রিন্সলি স্টেট ছিল, মানে ওখানে রাজা ছিল, অটোক্রেসি ছিল, এবং ইন্ডিয়ার পার্ট ছিল না সিকিম। তো সেখানে একজন ভদ্রমহিলা যে সিআইএ এজেন্ট ছিল অ্যাকচুয়ালি, তো সে সিকিমের রাজাকে বিয়ে করে নিয়েছিল মানে ডিসগাইজে। সেই মহিলার নাম ছিল হোপ ক্রুকস বলে। তো সে সিআইএ এজেন্ট ছিল, বাট সে রাজাকে বিয়ে করে নিয়েছিল যে সিকিমের রাজা ছিল, এবং পুরো কন্ট্রোলটা, সিকিমের পুরো কন্ট্রোলটা ওই রানী যেহেতু রাজাকে ম্যানিপুলেট করছে, তার থ্রু দিয়ে পুরোটাই কন্ট্রোলটা আমেরিকার হাতে ছিল। তো ইন্দিরা গান্ধী জানতে পারেন, তো তখন অজিত দোভালকে ওখানে পাঠানো হয়। অজিত দোভাল কী করে, ওখানে যে লোকাল পার্টি, ওখানকার যে সিকিমের একটা কংগ্রেস পার্টি ছিল, তাকে আর কি পিছন থেকে ইন্ডিয়া সব রকমের সাপোর্ট ইত্যাদি দেয়, লজিস্টিক সাপোর্ট দেয়। তারা এবার বলে যে ভোট করো, এবং আলটিমেটলি সে জিতে, মানে রাজাকে সরিয়ে সে ওখানকার প্রাইম মিনিস্টার হয়ে যায়। এবং যেই ও প্রাইম মিনিস্টার একবার হয়ে যায়, ও ইন্ডিয়াকে চিঠি লেখে যে আমরা ইন্ডিয়ার সাথে জুড়তে চাই। তারপরে আবার ভোটিং করানো হয়, সব 98% পপুলেশন বলে যে আমরা ইন্ডিয়ার সাথে জুড়তে চাই। তো এইভাবে সিকিমকেও ইন্ডিয়ার সাথে জুড়ে নেয়। তো এইভাবে যেটা সিআইএর কন্ট্রোলে ছিল সিকিম, সেখান থেকে অজিত দোভাল ওখানে গিয়ে লোকাল পার্টিদেরকে সাপোর্ট দিয়ে, তাদেরকে পিছন থেকে টাকা প্রোভাইড করে সিকিমটাকে ইন্ডিয়ার দিকে টেনে নিয়েছিল। তো এটাও একটা করেছিল। এর পরের যে ঘটনাটা উনি করেন, যেটা খুব রিমার্কেবল ঘটনা, সেটা হচ্ছে পাকিস্তানে উনি যান, যেটা ব্যাপারে ম্যাক্সিমাম লোকে জানে, এবং একটা সিরিজ হয়েছিল নেটফ্লিক্সে সারে জাহাঁ সে আচ্ছা বলে, যাতে প্রতীক গান্ধী ছিল, সেটা এটার ওপর বেস্ট, ভালো কাজ, আপনারা চাইলে দেখতে পারেন, খুব আন্ডাররেটেড শো, বেশি পপুলার হয়নি। আর সালাকার বলে হটস্টারে একটা কাজ এসেছিল, যাতে নিবিন কাস্তুরিয়া ছিল, সেখানেও এই পাকিস্তানে ওনার যে পোর্শনটা, উনি ছিলেন পাকিস্তানে বেশ কিছু বছর, সেই গল্পটাকে আর কি দেখায়। তো ওনাকে প্রথমে পাকিস্তানে পাঠানো হয়েছিল। পাকিস্তান সেই সময় নিউক্লিয়ার টেস্ট করতে চাইছিল, তো সেটাকে যাতে বন্ধ করতে পারে সেই জন্য ইন্দিরা গান্ধী ওনাকে পাঠিয়েছিলেন। এবার যেটা হয়েছিল, উনি কীভাবে, মানে উনি প্রথমে গেছিলেন হচ্ছে অ্যাম্বাসিতে কাজ করতে, তো আইএসআইয়ের নজরেও ছিল। এবার সেখান থেকে সে ডিসগাইজে একটা ভিখারির লুক নিয়ে পৌঁছে গেছিলো কাহুটাতেই ওদের নিউক্লিয়ার টেস্টটা হওয়ার কথা। এবং উনি বুঝেছিলেন কি করে যে এরকম কিছু হচ্ছে। একজন ফিজিসিস্ট যে বেসিক্যালি পাকিস্তানি অরিজিনের, বাট বাইরে কাজ করতো, সে হঠাৎ করে পাকিস্তানে ফেরত চলে এসেছে। তো যে লোক একবার পাকিস্তান ছেড়ে চলে গেছে, বেটার অপরচুনিটি বাইরে পাচ্ছে ইউরোপিয়ান কান্ট্রিতে, সে কেন ফেরত এসেছে? তো তাকে ফলো করতে করতে কাহুটাতে পৌঁছায়। এবার বুঝতে পারে, এবার কিন্তু কিছুই তো এভিডেন্স লাগবে, তো নিজে ভিখারি সেজে ওখানে বসে গেছিলো। এবং ওই কাহুটাতে, মানে যেখানে প্ল্যান্টটা ছিল, নিউক্লিয়ার প্ল্যান্টটা, সেখানকার যে যারা সিকিউরিটির লোক তারা আসতো, তারা একটা কোনো বারবার শপে যেত চুল টুল কাটাতে, ও গিয়ে সেখানকার চুল কালেক্ট করে নেয় এবং সেটা তারপর টেস্ট করতে দিল্লি পাঠিয়ে দেয়। ওই চুলের মধ্যে, যেহেতু নিউক্লিয়ার প্ল্যান্টের মধ্যে থাকতো, চুলের মধ্যে না বিভিন্ন নিউক্লিয়ার পার্টিকেলস লেগে গেছিলো। তো সেটা টেস্ট করলে, ওই চুলের স্যাম্পেলগুলোকে টেস্ট করলে সেখান থেকে পাওয়া যাবে যে নিউক্লিয়ার হচ্ছে। এবার সেখান থেকেই জিনিসটা পুরো এক্সপোজ হয়েছিল। এবং এই যে পাকিস্তানের টাইমটাতে উনি ডিসগাইজে ভিখারি সেজে ঘুরতে নিয়ে করতে, সেখানে অনেক সময় উনি আইডেন্টিফাইও হয়েছেন। এটা উনি নিজে বলেছেন যে একবার একটা লোক, তার সাথে আমার দেখা হয়েছিল, ওনার কানে, উনি যেহেতু হিন্দু, তো ওনার কানে পিয়ার্সিং হয় ছোটোবেলায়, তো সেইটার আর কি একটা মার্ক ছিল। তো সেটা দেখে ওনাকে একজন বলেছিল যে আপনি হিন্দু। তো পরবর্তীকালে উনি প্লাস্টিক সার্জারি করে ওটাকে আর কি রিমুভ করে দেন আর কি, ওই মার্কটাকে, ইয়ার পিয়ার্সিং যেটা, সেটাকে রিমুভ করে দেন। তো এই ধরনের জিনিসপত্র আরও কয়েকজন ওনাকে আইডেন্টিফাই করে ফেলেছিল, মানে নর্মাল লোকজন, সেগুলোর ব্যাপারে তিনি নিজেই বলেছেন।
তো পাকিস্তানে একটা সময় উনি ছিলেন কিন্তু আন্ডার কভার হিসেবে। আগের দিনের ভিডিওটা আপনারা না দেখে থাকলেন অবশ্যই গিয়ে চেক আউট করুন, সেখানে আমরা খালিস্তানি মুভমেন্টের ব্যাপারে কথা বলেছি এবং সেখানে একটা অপারেশনের কথা বলেছিলাম যেটা ব্লু স্টারের পরবর্তীতে হয়েছিল, যেটা নাম হচ্ছে অপারেশন ব্ল্যাক থান্ডার বলে। ব্লু স্টারের সময় ওই ভিডিওতে আমি যেটা বলেছিলাম যে ব্লু স্টারের সময় যেহেতু আর্মি ঢুকেছিল, গোল্ডেন টেম্পলের মধ্যে গুলিগোলা চলেছিল, প্রচুর ক্যাজুয়ালিটিস হয়েছিল এবং মন্দিরেরও প্রচুর ক্ষতি হয়েছিল এবং তারপরে তার রিপারকাশন হিসাবে ইন্দিরা গান্ধীর প্রাণ চলে যায়, তারপরে অ্যান্টি-সিখ রাইটস হয়তো প্রচুর ক্ষতি হয়েছিল। তো সেকেন্ড টাইম যখন মিলিটেন্টরা, বিভিন্ন মিলিটেন্ট গ্রুপ, খালিস্তানি মুভমেন্ট যারা সাপোর্ট করে, বাব্বার খালসা ইত্যাদি, তো তারা যখন আবারও গোল্ডেন টেম্পলে ঢুকে যায়, তো এইটা লেট 80s ঘটনা, তো তখন রাজীব গান্ধী প্রাইম মিনিস্টার, তো তিনি বলেছিলেন যে যাই করো এবারে কিন্তু ভিতরে আর্মি ঢুকে কিন্তু কোনো গুলিগোলা চালাবে না, জিনিসটাকে ট্যাক্টফুলি ডিল করো। তো সেই সময় অজিত দোভাল কিন্তু পাকিস্তানে পোস্টেড ছিলেন, তাকে ডেকে পাঠানো হয়। তো এই অপারেশন ব্ল্যাক থান্ডারের সাকসেসের পিছনে কিন্তু কেপিএস গিল, যিনি পরবর্তীকালে পুলিশ অফিসার, উনি পরবর্তীকালে আর কি পাঞ্জাব থেকে পুরো ইনসার্জেন্সিটাকে সরিয়েছিলেন, এই যে মিলিটেন্ট তাদেরকে কন্ট্রোল করেছিলেন। তো সেই কেপিএস গিল এবং অজিত দোভাল মিলেই এই পুরো জিনিসটাকে খুব সাকসেস বানিয়েছিল, যে গুলি না চালিয়ে, বেশি অ্যাটাক না করে কিভাবে জিনিসটাকে ট্যাক্টফুলি সলভ করা যেতে পারে। অজিত দোভাল একজন রিক্সাওয়ালা সেজে পুরো গোল্ডেন টেম্পলের চারিপাশে ঘুরতে শুরু করলেন, তারপরে ভিতরে হঠাৎ করে গেলেন এবং এই যে খালিস্তানি টেররিস্ট আছে তাদেরকে পরিচয় দিলেন যে আমাকে আইএসআই পাঠিয়েছে তোমাদের হেল্প করতে। আপনাদেরকে আগের ভিডিওতে বলেইছিলাম যে খালিস্তানি টেররিস্টদেরকে আইএসআই সব রকমের সাপোর্ট দিত, ওয়েপেন্স দিয়ে, টাকা পয়সা দিয়ে। তো সে বলে আমি পাঠিয়েছে এবং বাইরে গোল্ডেন টেম্পলের বাইরে পুলিশ এই জায়গায় পোস্টেড আছে, তারা কিন্তু তোমাদের উপর নজর রাখছে, পুলিশদের কোথায় কী লোকেশন আছে, এ আছে, সব কিছুও জানিয়ে দেয়। তো এরা ট্রাস্ট করে ফেলে ওকে যে হ্যাঁ ভাই আইএসআই পাঠিয়েছে এবং আমাদেরকে একদম ইন্টেল শেয়ার করছে, তো ওর ওপর ট্রাস্ট করে নেয়। তো এতে কি হয় যে অজিত দোভালের ওখানে ঢোকা বেরোনোটা একদম ইজি হয়ে যায়। এবার তারপরে ও বাইরে আসে, পুলিশের সাথে কোঅর্ডিনেট করে, পুলিশের ড্রেসে ও কমান্ডোদেরকে ওখানে ওয়েট করিয়ে দেয়, মানে বসিয়ে দেয়, তারা ওয়েট করছে। এবার কি করে, গোল্ডেন টেম্পলে ইলেকট্রিসিটি সাপ্লাই এবং ওয়াটার সাপ্লাই দুটোই বন্ধ করে দেয়। জল নেই, জল খেতে পাচ্ছে না এবং সেই সময় গরমকাল ছিল, পাঞ্জাবে প্রচুর গরম পড়ে, তো জল পাচ্ছে না, তারপরে কারেন্ট নেই। তো কী হয়, জল খাওয়ার জন্য ওদের যে লিডার থাকে, যে মিলিটেন্টদের লিডার ছিল, সে বেরোয় এবং সেই সময় বাইরে আর্মি ওয়েট করছিল, তারা মেরে দেয়। তো এই যেই মরে যায়, লিডার মরে গেছে, ওর ভিতরের লোক চোখ মানে নড়ে বসেছে, এক হচ্ছে কারেন্ট নেই, জল নেই, ঠিক আছে, জল না থাকলে রান্নাও হবে না, বুঝতেই পারছেন, এবং তারপরে হচ্ছে লিডার মারা গেছে। তো তখন আবার অজিত দোভাল ভিতরে ঢোকে, যেহেতু ওদের সাথে অলরেডি একটা মানে কোঅর্ডিনেশন তৈরি হয়ে গেছিলো, ও আইএসআই হিসাবে নিজেকে পরিচয় দিচ্ছে। তো ও গিয়ে বলে যে দেখো এখন সিচুয়েশন খুব খারাপ হয়ে গেছে, তো তাহলে তোমরা স্যারেন্ডার করে দাও, এই সময় এটাই সব থেকে বুদ্ধিমানের কাজ হবে, পরবর্তীকালে তোমাদের আমরা হেল্প করে বার করে নেবো, এই করে দেবো, এইসব বলে ওদেরকে দিয়ে স্যারেন্ডার করে দেয়। ওরা নিজেরাই ওয়েপেন্স ডাউন করে স্যারেন্ডার করে দেয়। তো কোনো অ্যাকশন না করেই খুব ট্যাক্টফুলি বুদ্ধি করে একটা লোককে মেরে এবং বাকিটা ইন্টেলিজেন্স ব্যবহার করে পুরো জিনিসটাকে এইভাবে ডিল করে। তো সেই কারণে ব্ল্যাক থান্ডার কিন্তু খুব বড় সাকসেস ছিল। যেরকম ব্লু স্টার এবং উড রোজ আপনাদেরকে আগের দিন বলছিলাম সাকসেস হয়নি, বাট এটা সাকসেস হয়েছিল, তার পিছনে কিন্তু অজিত দোভালের বিশাল বড় কন্ট্রিবিউশন রয়েছে। এর পরবর্তীতে 90s তিনি অনেক কাশ্মীরি মিলিটেন্টস তাদেরকে আবার মানে টার্ন অ্যারাউন্ড করা, সেই সব জিনিসপত্র উনি করেছিলেন, মানে তাদেরকে আবার গভর্নমেন্টের সাথে নেগোসিয়েশনে বসানো, সেটা করেছিলেন আর্লি 90s। তার পরবর্তীতে তিনি লন্ডনে পোস্টেড হয়ে যান। তারপরে তো 1999 কান্দাহার হাইজ্যাক, যেটা আপনারা ধুরন্ধর ছবিতে দেখেছেন, ওটা আর কি ওনার লাইফের একটা দুঃখ, যে উনি ভেবেছিলেন যে নেগোসিয়েশনটাকে এমন একটা জায়গায় নিয়ে যাবেন যেখানে ইন্ডিয়াকে কোনো টেররিস্টকে ছাড়তে হবে না, বাট আলটিমেটলি যেহেতু খুব প্রেশার ছিল, প্রোটেস্ট ইত্যাদি সব কিছু হচ্ছিল, তো সেই কারণে 3 জনকে ছেড়ে দিতে হয়। তো সেটা আর কি ওনার কাছে কোথাও একটা কি মানে ডার্ক স্পট হিসেবে থাকে। তার পরবর্তীতে 2005-এ উনি রিটায়ার করে যান আইবি থেকে। কিন্তু রিটায়ার করার পরবর্তীতেও তিনি কিন্তু দাউদ ইব্রাহিমকে মারবার চেষ্টা করেছেন, যেটা আমি আগে একটা ভিডিওতে বলেছি, আপনাদেরকে বললাম চেক আউট করে দেখুন। তো ওই পুরো ঘটনাটা যে ছোটা রাজনের সাথে মিক্স করে, সে সময় দাউদের মেয়ের বিয়ে হচ্ছে, এই আমাদের যে ক্রিকেটার ছিল জাভেদ মিয়াঁদাদ, তার ছেলের সাথে বিয়ে হচ্ছে দুবাইতে, সেই বিয়েটা হওয়ার কথা ছিল। তো সেই জন্য ছোটা রাজনের 2 জন শুটার, ভিকি মালোত্রা আর পারভেজ তানাশা, তাদেরকে এনে বম্বেতে মিটিং করছিল। মুম্বাই পুলিশ এখানে এসে অ্যারেস্ট করে নিয়েছিল। তো সেই নিয়ে মুম্বাই পুলিশের সাথে ওদের ঝামেলা হয়েছিল। তো এই জিনিসপত্রগুলো সেটা আমি ডিটেলে ওখানে আলোচনা করেছি। তো সেই ঘটনাটাও তিনি ঘটিয়েছিলেন। তারপরে পোস্ট রিটায়ারমেন্ট আর যেটা করেন অজিত দোভাল, তিনি কিন্তু তাকে নরেন্দ্র মোদী 2008 সালে, তখন তিনি গুজরাটের আর কি সিএম ছিলেন, ওখানে ডাকে একটা ইউনিভার্সিটিতে, রাষ্ট্রীয় রক্ষা ইউনিভার্সিটি বলে গুজরাটে রয়েছে, যেখানে আর কি সাইবার সিকিউরিটি, কাউন্টার ইন্টেলিজেন্স, এইসব জিনিসপত্র, কাউন্টার টেরোরিজম, সেসবের ব্যাপারে পড়ানো হয়, স্টুডেন্টদেরকে রেডি করা হয়। তো সেটার আর কি প্রিন্সিপাল প্রেসিডেন্ট হিসেবে উনি মানে অ্যাপয়েন্টেড হন 2008 সালে। তার পরবর্তী 2009 সালে আর কি তিনি তৈরি করেন হচ্ছে বিবেকানন্দ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন, ভিআইএফ বলে, এবং সেটা আর কি বিশাল বড়। এই যে একটা সেই সময় আপনার নিশ্চয়ই মনে আছে 2011 সালে হয়েছিল অ্যান্টি করাপশন একটা মুভমেন্ট হয়েছিল, আন্না হাজারে প্রোটেস্ট করেছিলেন রামদেব, কিরণ বেদি। তো সেই যে টিমটাকে, সেটার পিছনে কিন্তু একটা কি প্লেয়ার কিন্তু এই বিবেকানন্দ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন, তারা কিন্তু একটা কি প্লেয়ার। এবং এই যে ব্ল্যাক মানি যেগুলো বাইরে রয়েছে,
সেগুলো নিয়ে মাল্টিপল আর্টিকেলস, বই লেখেন এবং পরবর্তীকালে বিজেপি সেই সময় এগুলোকে নিয়ে আর কি প্রচারও করেছে। মানে নরেন্দ্র মোদী যখন পিএম ইলেকশনে দাঁড়ান তখন সেখানে আর কি এটা একটা মেন মুদ্রা হয়েছিল, যে মনে আছে সে 15 লাখ সবকে অ্যাকাউন্ট মে আয়েঙ্গে, আপনার নিশ্চয়ই মনে আছে, যে বাইরে যত ব্ল্যাক মানি আছে ফেরত নিয়ে আসবো। তো সেটা আর কি একটা মেন টপিক হয়েছিল। তো সেগুলোর ব্যাপারে যত বই ইত্যাদি সেগুলো কিন্তু অজিত দোভালি লিখেছিলেন। এটা হচ্ছে না পোস্ট রিটায়ারমেন্ট যে ফেজটাতে উনি যা যা করেছিলেন। তো ওই যে মানে আন্না হাজারের যে প্রোটেস্টটা, সেটার পিছনে কিন্তু কি প্লেয়ার কিন্তু অজিত দোভাল। পরবর্তীতে বিজেপি গভর্নমেন্ট আসছে 2014 সালে এবং তারপর থেকে ওনাকে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার হিসেবে নেওয়া হচ্ছে, এনএসএ হিসেবে অ্যাপয়েন্ট করা হচ্ছে এবং তারপরে 3টে টার্ম উনি এনএসএ হিসেবে আছেন। এনএসএ হওয়ার পরবর্তীতে কিন্তু তিনি অনেক মিশন করেছেন এবং তিনি ইন্ডিয়ার যে স্ট্র্যাটেজিটা সেটাকেও কিন্তু অনেক চেঞ্জ এনেছেন। যেন ইন্ডিয়ার আগে স্ট্র্যাটেজি ছিল পুরোপুরি ডিফেন্সিভ, বাট উনি কিন্তু বলেন যে আমরা খালি ডিফেন্সিভ করবো না, আমরা ডিফেন্সিভ অফেন্স করবো। ঠিক আছে, আমরা ডিফেন্ড তো করবো নিজেদেরকে, বাট যদি কেউ আমাদেরকে মারে আমরা অফেন্সও করবো। মানে উনি এক্সাম্পলটা এইভাবে দেন, আপনারা ইন্টারভিউটা দেখবেন। মানে ওনার ইন্টারভিউ না একটা সেমিনারে উনি বলেছিলেন যে আপনি ধরুন ডিফেন্স করছেন, আপনি আটকাচ্ছেন, আপনাকে 100টা কেউ পাথর মারছে, আপনি 90টা বাঁচিয়ে নিচ্ছেন, কিন্তু 10টা আপনার এদিক ওদিকে লাগবেই লাগবে। আপনি পুরো 100টাই বাঁচাতে পারবেন না, তো 10টা এদিক ওদিক থেকে লাগবে আপনার গায়ে। কিন্তু আপনি যদি মানে ডিফেন্সিভ অফেন্স করেন তাহলে যেটা হবে যে আপনি বাঁচাতে বাঁচাতে আপনি কয়েকটা ইট ওদের দিকেও ছুটছেন, তাহলে কি হবে কি ওর ইট মারার ফ্রিকোয়েন্সিটা কমে যাবে। ঠিক আছে, ও যদি 1-2টো ওরও লাগে তখন ও মানে 100টাই যে মারছিল সেটা আর মারতে পারবে না, ওরও এটা কমে যাবে। তো এটাই আর কি ওনার স্ট্র্যাটেজি। তো সেটাই উনি এবার থেকে তারপর থেকে অ্যাপ্লাই করেছেন এনএসএ হওয়ার পরবর্তীতে। 2014 সালের ফেমাস ঘটনা, আইএসআইএস একটা হসপিটালে অ্যাটাক করেছিল ইরাকে, তিকরিত বলে একটা জায়গা আছে সেখানে, এবং সেখানে ইন্ডিয়ান নার্সেসরা ফেসে গেছিলো। তো সেটা উনি ওখানে পুরোপুরি হ্যান্ডেল করে সিচুয়েশনটা ওই নার্সদেরকে বাঁচিয়ে নিয়ে আসেন, যেটার উপর টাইগার জিন্দায় ছবিটা হয়েছে। তবে টাইগার জিন্দায়তে জিনিসটা অনেক বেশি অ্যাকশন সেন্ট্রিক দেখিয়েছিল, বাট অ্যাকচুয়ালিতে যেভাবে হয়েছিল সেটার উপর একটা মালায়ালাম সিনেমা আছে, ফাহাদ ফাজিল আছে, তাদের টেক অফ বলে নাম ছবিটা, আপনারা চেক আউট করে দেখতে পারেন। তো ওই যে পুরো বিষয়টা সেটা উনি করেছিলেন, ওটা 2014 সালেরই ঘটনা। 16 ব্যাপারটা তো আপনারা নিশ্চয়ই জানেন, সেটা হচ্ছে সার্জিক্যাল স্ট্রাইক যেটা উনি করান। তো সেটার পিছনে উনি আর কি মানে ওয়ান অফ দ্য কি প্লেয়ার্স ছিলেন। তো সেই সার্জিক্যাল স্ট্রাইক যেটা হয় উড়ির পরবর্তীতে, তো সেইটা আর কি সেটার পিছনে উনি ছিলেন। তারপরে সেই সময় যেটা হয়েছিল যে ইন্ডিয়ান সোলজার্সদেরকে মণিপুরি কিছু টেররিস্ট মানে মিলিটেন্ট গ্রুপ তারা মিলে মেরেছিল। তো সেই সময় একটা এই যে মায়ানমারের ওখানে একটা ক্রস বর্ডার আর কি ইন্ডিয়া একটা অ্যাকশন করেছিল, এবং সেখানে কিন্তু প্রায় 20 থেকে 40 জন মতো টেররিস্টদেরকে মেরেছিল, মিলিটেন্টসদেরকে মেরেছিল। তো সেইটার পিছনেও কিন্তু উনি কি প্লেয়ার ছিলেন। এই পোর্শনটা উড়ি ছবিতে একদম প্রথম দিকে আসে, দেখবেন উড়িতে একদম প্রথম দিকে এটা আসে। তো সেটার পিছনেও কিন্তু উনি কি প্লেয়ার হিসেবে ছিলেন। 2017 সালে আরও একটা ব্যাপার হয় ডোকলাম স্ট্যান্ড অফ বলে, এটা ব্যাপারে আপনার পড়ে দেখতে পারেন। তো ভুটানে অ্যাকচুয়ালি চায়না নিজের রোড বানাতে শুরু করেছিল, এবং ভুটানের সাথে যেহেতু ইন্ডিয়ার ভালো সম্পর্ক, ইন্ডিয়াকে তখন ডেকে পাঠায়। তো ইন্ডিয়ার চায়নার সোলজাররা দুদিকে দাঁড়িয়ে গেছিলো, একটা স্ট্যান্ড অফ টাইপের হয়েছিল, দুদিকেই বড় বেশ আর্মি দাঁড়িয়ে গেছিলো। তো সেখানে এসে নেগোসিয়েশন ইত্যাদি করে দুদিকের আর্মিকে সরিয়ে সেই ব্যাপারটাকে আর কি সেই সময় হ্যান্ডেল করেন। তো সেই ডোকলাম স্ট্যান্ড অফ উনি হ্যান্ডেল করেছিলেন। তারপরও বালাকোট এয়ার স্ট্রাইক আপনারা নিশ্চয়ই জানেন, 2019-এ পুলওয়ামার পরবর্তীতে যেটা রিটেলিয়েশন ছিল, এবং তার পরবর্তীতে অপারেশন সিন্দুর সব থেকে রিসেন্টলি, সেগুলোর পিছনেও কি মাস্টার মাইন্ড আর কি উনি ছিলেন। পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া বলে একটা পার্টি আছে, পিএফআই বলে। তো তারা বেসিক্যালি মানে একটা অ্যাসাসিনেশন প্ল্যান করছিল নরেন্দ্র মোদির উপরে। তারা আর কি বিভিন্ন জায়গায় মানে স্টেটের বিভিন্ন মানে ইন্ডিয়ার বিভিন্ন জায়গাতেই সেই পলিটিক্যাল পার্টি রয়েছিল, এখন ব্যান করে দেওয়া হয়েছে তাদেরকে। তো তারা র্যাডিক্যাল চিন্তাভাবনা ছিল। তো তারা ভিতরে আর কি টেররিস্টদের সাথে মিলিয়ে মিশিয়ে অনেক রকম ইলিগাল অ্যাক্টিভিটিসও করছিল এবং প্ল্যান করেছিল যে নরেন্দ্র মোদিকে অ্যাসাসিনেট করবে। তো 2022-এ একটা ক্র্যাকডাউন করে একটা অপারেশন তিনি করেন, যেটার নাম হচ্ছে অপারেশন অক্টোপাস বলে। এবং এই পিএফআইয়ের বিভিন্ন জায়গায় মানে অক্টোপাস মানে কি অক্টোপাসের পা চারিদিকে ছড়িয়ে থাকে। তো অ্যাট এ টাইম বিভিন্ন জায়গায় প্রত্যেকটা এদের যে পার্টি সেখানকার তাদের যে লোকেরা রয়েছে তাদেরকে অ্যারেস্ট করা, সব কিছু ধরা। তো একটা ক্র্যাকডাউন পুরো চালিয়েছিলেন ওভারঅল দেশে, যেখান থেকে এই যে অ্যাসাসিনেশন অ্যাটেম্পটা আছে সেই প্ল্যানগুলো ইত্যাদি যাতে ফেল করে যায়, এবং তারা যে জঙ্গি অ্যাক্টিভিটিসগুলো করছিল সেগুলো যাতে বন্ধ হয়ে যায়। তো সেইটা 2022 সালে উনি করেছিলেন। আর আগের ভিডিওতে আমরা আলোচনা করেইছি যে 2023 সালে হঠাৎ করে আমরা দেখতে পাচ্ছি যে কান্দাহার হাইজ্যাক যারা করেছিল, সেই জাহুর মিস্ত্রি থেকে শুরু করে আরও বিভিন্ন টেররিস্ট লোকজন যাদেরকে আইএসআই ওখানে লুকিয়ে রেখেছে, বা হ্যাপি পিএইচডির মতো খালিস্তানি টেররিস্ট যারা পাকিস্তানে ছিল, তারা হঠাৎ করে মরতে শুরু করছে, আননোন গানম্যানরা এসে তাদেরকে মেরে দিচ্ছে। এগুলো 2020 থেকে 23-এর মধ্যে বিভিন্ন সময় হচ্ছে। তারপরে যেটা আমরা দেখতে পাচ্ছি যে ক্যানাডাতে যারা ওখানে লুকিয়েছিল খালিস্তানি টেররিস্ট নিজ্জারের মতো লোক, তারা 2023 সালে হঠাৎ করে গুরুদুয়ারার বাইরে কেউ এসে মেরে দিচ্ছে। তো এই ধরনের জিনিসপত্র হচ্ছে। ইভেন যে সিক ফর জাস্টিস বলে যে গ্রুপটা আছে, যার মাথা হচ্ছে পান্নু বলে, যার ব্যাপারে বলছিলাম আগের দিন ভিডিওতে, তো সে কিন্তু আমেরিকাতে যেহেতু তাকে অ্যারেস্টও করা হয়েছে, তো তার উপর আপনাদেরকে আগের দিন বলছিলাম যে অ্যাসাসিনেশন অ্যাটেম্প্ট হচ্ছে, সে আমেরিকান কোর্টে অজিত দোভালের বিরুদ্ধে কেস অবধি করেছে যে এই লোকটা আমাকে মেরে দিতে চাইছে আর কি, মানে এইভাবে কেস করেছে, যেহেতু তার উপর আর কি মানে হামলা হওয়ার চান্সেস আছে। তো সেই জন্য সে মানে একদম কোর্টে কেস ফাইল করে দিয়েছে প্রপারলি এর ওপর। তো এই ধরনের জিনিসপত্র। এবার দেখুন, ইন্টেলিজেন্সেরও সবসময় সামনে এসে
মানে যতক্ষণ ব্যাপারটা ডিক্লাসিফাই হচ্ছে না, সবার সামনে আসছে না, ততক্ষণ তো কেউ এসে নিজে বুক চাপড়ে বলে না যে আমি এটা করেছি, আমি এটা করেছি। তো আপনি ওইভাবে যে সব ইনফরমেশন পেয়ে যাবেন ডোমেনে, ইচ অ্যান্ড এভরি পুঙ্খানুপুঙ্খ ডিটেল যে সব কিছু অ্যাভেলেবেল আছে সেটা তো নয়। বাট এই প্রত্যেকটা ঘটনা 2014 থেকে তার পরবর্তীতে যেগুলো আর কি এই যে স্ট্র্যাটেজিটা চেঞ্জ করার কথা বললাম, যে ডিফেন্সিভ অফেন্স, সেই ব্যাপারটা কিন্তু অজিত দোভাল আর কি নিয়ে এসছেন। তিনি আর কি এটার পিছনে কি প্লেয়ার। ওই জন্য ধুরন্ধর সিনেমাতে যখন প্রথম ট্রেলার এসেছিল সেখানে তাকে বলা হয়েছিল চ্যারিয়েটার অফ কর্মা, মানে শ্রীকৃষ্ণের সাথে কোথাও গিয়ে তুলনা করা হয়েছিল যে তিনি মাস্টার মাইন্ড। তাকে অনেক সময় চাণক্যও বলা হয়। চাণক্যর কিন্তু নিজের মারাত্মক স্পাই নেটওয়ার্ক ছিল। তার সব থেকে ক্লোজ মানে কাছের স্পাই ছিল হচ্ছে জীবসিদ্ধি বলে, ঠিক আছে। তো সে আর কি বিশাল বড় স্পাই নেটওয়ার্ক ছিল। এবং চাণক্য কিন্তু ওইভাবে এই যে একে বসিয়েছিল, চন্দ্রগুপ্তকে রাজা সিংহাসনে বসিয়েছিল, ভিতরে কিন্তু বিভিন্ন জায়গায় স্পাই ঢুকিয়ে, চর ঢুকিয়ে প্রচুর ইনফরমেশন নিয়ে আসা, সৈন্যদেরকে ডিমোটিভেট করে দেওয়া, এই ধরনের জিনিসপত্র প্রচুর করতেন। তো চাণক্য কিন্তু অ্যাকচুয়ালি বলা যেতে পারে যে ইন্ডিয়ার প্রথম, মানে যার থেকে আর কি কাইন্ড অফ অজিত দোভাল ইন্সপায়ার্ড বলতে পারে। তো সেই চাণক্য হচ্ছে প্রথম ওই লোকটা, ঠিক আছে। এবং তার সব থেকে ক্লোজেস্ট স্পাই যে ছিল, মানে তিনি স্পাই মাস্টার ছিলেন বলা যেতে পারে। চাণক্য হচ্ছে ইন্ডিয়ান ফার্স্ট স্পাই মাস্টার, এবং তার সব থেকে ক্লোজেস্ট যে স্পাই ছিল সে হচ্ছে জীবসিদ্ধি। এবং এখন যদি আমরা এই ধুরন্ধর ইউনিভার্সের কথা বলি, তাহলে এখানকার চাণক্য হচ্ছে আমাদের অজয় সান্যাল, একে অজিত দোভাল, আপনারা বুঝতেই পারছেন। আর তার আর কি জীবসিদ্ধি হচ্ছে হামজা আলী মাজারি, জাসকিরত সিং রাঙ্গি। তো এই হচ্ছে পুরো অজিত দোভালের গল্প। আপনারা যারা জানতেন না তারা জেনে গেলেন। অনেকে এখন যেহেতু অজিত দোভালকে নিয়ে প্রচুর কথাবার্তা হয়, তাই জন্য অনেকে এর মধ্যে থেকে কিছু কিছু ঘটনা অলরেডি জানে হয়তো। আমি পুরোটাই আর কি কভার করবার চেষ্টা করলাম। আর আরও একজন আমি RNAWর অফিসারের কথা বলবো, যার ব্যাপারে এত বেশি কথা হয় না, যিনিও কিন্তু প্রচুর মানে কন্ট্রিবিউশন আছে, সেটা হচ্ছে বিক্রম সুদ। উনি 2003 সালে ওই সময়টাতে ছিলেন, জাস্ট কার্গিল ওয়ারের পরবর্তীতে উনি RNAW চিফ হয়েছিলেন। এবং উনিও কিন্তু RNAWকে মডিফাই করবার জন্য নতুন নতুন টেকনোলজি নিয়ে আসা, যেভাবে আর কি আমেরিকা অপারেট করে, তো সেই জিনিসপত্র অনেক নতুন নতুন টেকনোলজি কিন্তু উনি নিয়ে এসেছেন। তো বিক্রম সুদেরও কিন্তু প্রচুর কন্ট্রিবিউশন আছে। আর RNKও তো বিশাল নাম করো, উনি তো ফাউন্ডার আর কি RNAWর। তো আপনারা যদি চান তো পরবর্তীকালে এদেরকে নিয়েও আমি ভিডিও বানাবো। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।